দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ডারউইন টেস্টের দল নিয়ে বিসিবির নাটকীয় সিদ্ধান্ত। আচমকাই দলে ডাক পেলেন লিটন দাস। কাল যাবেন অস্ট্রেলিয়া, রিহ্যাবের বাকি অংশ হবে সেখানে। আসন্ন সাফে বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভুটান। টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। আবারও জাতীয় হকি দলের দায়িত্বে গেরহার্ড পিটার। এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্য। ১.৫ বছর পর লাল সবুজের স্কোয়াডে ফিরলেন জিমি। অবশেষে পিছু হটল ফিফা। বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা বাদ। ওয়েফার বিরোধিতায় নড়বড়ে ইনফান্তিনোর চেয়ার। এবং রিয়াল মাদ্রিদে আবারও ধোঁয়াশায় ভিনিসিয়াসের ভবিষ্যৎ। চুক্তি নবায়ন না করলে ছাড়তে হবে ক্লাব। আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর গুঞ্জন। প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ে সেরে উঠছে দলে ফিরলেন লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলে যুক্ত করা হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। যদিও ফিটনেস টেস্টে উতরাতে পারলেই সুযোগ পাবেন একাদশে, তবে প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টের একাদশে লিটনকে পাওয়ার কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। দলের সঙ্গে যোগ দিতে রোববার রাতে দেশ ছাড়বেন লিটন। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেলের ইনজুরিতে পড়েন লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। ছিটকে যান 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার দল থেকেও। এই ইনজুরি নিয়ে জল ঘোলা কম হয়নি। পুরোপুরি সেরে ওঠার আগেই জিম্বাবুয়ে সিরিজে লিটনকে যুক্ত করায় কারণ দর্শানোর চিঠি পায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে এবার সুখবর পেলেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত হওয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে নাম উঠেছে এলকেডির। ব্যাপারটা ঠিক ওভাবে হুট করে হয়নি। আমরা সবাই জানি যে গত 26শে জুলাই মাসে বাংলাদেশ টেস্ট টিম ঘোষণা করা হয়েছিল এবং ওই মুহূর্ত পর্যন্ত যে লিটনের ফিজিক্যাল কন্ডিশন আপডেটটা ছিল ওইটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান 31 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার। সে সময় বিসিবি জানায় আগামী 12 আগস্ট ফিটনেস টেস্টের পর লিটনের মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে দ্রুত গতিতে সেরে উঠে মিরপুরে ব্যাট হাতে অনুশীলনও করেছেন তিনি। তাতেই অস্ট্রেলিয়াতে যাওয়ার এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সেখানেই হবে বাকি পুনর্বাসন প্রক্রিয়া। বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ও অস্ট্রেলিয়াতে গিয়ে কমপ্লিট করবে এবং ওর ওইখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। সো এই কারণেই বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিলেকশন প্যানেল ডিসিশন নিয়েছে যে ওকে আমরা এখন ট্রাভেল করতে যেতে দিতে পারি। এদিকে ইনজুরিতে আরেক আক্ষেপের নাম নাহিদ রানা। সিরিজটিতে খেলা হচ্ছে না এই পেসারের। যদিও চিকিৎসার জন্য আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। সঙ্গে আছেন আরেক পেসার তাসকিন। তাদের অবস্থার কথাও জানান শাহরিয়ার নাফিস। ওরা অস্ট্রেলিয়াতে গিয়েছে, এখানে ওদের সব ধরনের অ্যাসেসমেন্টই হয়েছে, স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে। তো মেডিকেল ডিপার্টমেন্টের বায়েজিৎ ভাই ওর সাথে ট্রাভেল করেছিল। তারা এখন অফিসিয়ালি আমাদের রিপোর্ট লেখেনি এবং আমরা জানি যে স্ক্যান এবং স্ক্যানের রিপোর্ট একটা স্টাডি করে রিপোর্ট দেওয়ার কথা। তো আমরা যে উদ্দেশ্যে ওদের পাঠানো, আমরা ওদের অ্যাসেসমেন্ট করতে পেরেছি। ফার্দার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। আগামী 13 আগস্ট 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে ডারউইনের প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। সেখানে নাহিদের ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও অপেক্ষা থাকবে লিটনের। এর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দলকে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। 10 ব্যাটার নিয়েও ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতেই সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সামনে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে জাকির হাসানের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জাকির হাসানের আউটে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর শাহাদাত দীপু ও মাহফিজুর রাব্বি বড় জুটি গড়ার চেষ্টা করেন, তবে ব্যক্তিগত 8 রানেই থামে দীপুর ইনিংস। লম্বা সময় উইকেটে থাকলেও 28 বলে মাত্র 2 রান করে ফেরেন মাহিদুল ইসলাম অঙ্কন। তরুণ ইফতেখার রহমান পারেননি ইনিংস বড় করতে। পরে রবিন জাগান বড় স্কোর করার সম্ভাবনা, কিন্তু ব্যক্তিগত 40 রানে আউট হন তিনি। এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ
5 উইকেট নেন দায়ান গালিব। 90 রানের টার্গেটে খুব একটা চাপ নিতে হয়নি সাউথ আফ্রিকার। 7 উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। আসছে অ্যাশেজে দেখা যাবে বেন স্টোকসকে। অবসর ভেঙে আবারও 22 গজে ফিরবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, এমনটাই আশা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রব কির। বিশ্বকাপ জয়ী এই তারকার জন্য জাতীয় দলের দরজা খোলা আছে বলেও জানান তিনি। এদিকে লাল বলে ফ্লেমিং রুট যুগে আবারও ইংল্যান্ড টেস্টে আধিপত্য দেখাবে বলে মনে করেন মাইকেল ভন। অনেকটা নীরবে ফাঁপা কষ্ট আর অভিমান নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসর ঘোষণা দেন বেন স্টোকস। তবে ইংল্যান্ডের জাতীয় দলে ফেরার দরজা এখনও বন্ধ হয়নি স্টোকসের। বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটারকে আবারও 3 লায়ন্সের জার্সিতে দেখতে চান বোর্ড ডিরেক্টর রব কি। মেসির মতো অবসর ভেঙে আন্তর্জাতিক ক্যারিয়ারে ফিরে গর্জন তুলবেন স্টোকস। আবারও 22 গজে ব্যাটে বলে শাসন করবেন 35 বছর বয়সী এই অলরাউন্ডার। রবার্ট কি স্পষ্ট করে বললেন, স্টোকস এমন ঘটনা ঘটালে মোটেও অবাক হবেন না তিনি। ঘরের মাঠে আগামী গ্রীষ্মে অ্যাশেজে ইংল্যান্ড দলে স্টোকসের জন্য সুযোগ থাকবে। এটা একটা দারুণ ব্যাপার হবে যদি স্টোকস ফিরে আসে। নামটা স্টোকস বলেই যে কোনো কিছু সম্ভব, তবে এ নিয়ে তার কোনো বিবৃতি আসেনি। ব্র্যান্ডন ম্যাককালামের বাজ বল যুগের অবসানের পর লাল বলে ইংল্যান্ডের কোচের দায়িত্ব আরেক কিউই স্টিফেন ফ্লেমিং এর কাঁধে। ক্যারিয়ারের শেষ বেলাতেও সোনালি সময় পার করছেন জো রুট। টেস্টে সর্বকালের সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় আছেন দ্বিতীয় অবস্থানে। তবে বেন স্টোকস ছাড়া দল গোছানো কঠিন হবে বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। দলটার হাল ধরা রুটের জন্য কঠিন হবে। আগামী কয়েক মাসে কি হতে যাচ্ছে তা নিয়ে আমি কৌতূহলী। তবে স্টোকসের ফেরা নিয়ে ক্ষীণ আশা রাখাই যায়। এমনটা হলে খুব খুশি হব। যদিও ফ্লেমিং রুট অধ্যায়ে আবারও দাপট দেখাবে ইংল্যান্ডের টেস্ট দল, এমনটা মনে করেন রব কি। টেস্টে আমরা ভালো সময় পার করেছি, তবে এখন কিছুটা ব্যাকফুটে। ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচ জয়ের মডেল তৈরি করতে চাই। রুটের সঙ্গে কথা হয়েছে, নতুন কোচের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে সে। এবছর জুনে আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসর ঘোষণা দেন বেন স্টোকস। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। চূড়ান্ত হলো সাফের গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। টুর্নামেন্টের অন্য গ্রুপে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তৃতীয় দল হিসেবে আছে মালদ্বীপ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হওয়া কংগ্রেসে এদিন সভাপতিও নির্বাচন করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। টানা 5মবারের মতো যে দায়িত্ব পেলেন কাজী সালাউদ্দিন। মাঠে গড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ টুর্নামেন্ট। 2018 সালের পর আবারও স্বাগতিক বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো গ্রুপ পর্বের ফিকচার। শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয় সাফের এবারের কংগ্রেস। সেখানে আয়োজন করা হয় টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ স্বাগতিক আর র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল ভারত হওয়ায় এদেরকে রাখা হয়েছিল ভিন্ন দুটি পটে। তাই গ্রুপ পর্বে যে দেখা হচ্ছে না এই দুই প্রতিবেশীর দ্বৈরথ, সেটা আগে থেকেই জানা ছিল। So Bangladesh will automatically occupy Group A. গ্রুপ এতে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ভুটান। ফিফা র্যাঙ্কিংয়ে লাল সবুজের চেয়ে 2 দলই পিছিয়ে। অন্য গ্রুপে একসাথে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞায় থাকায় নেই নেপাল, যদিও সুযোগ আছে এখনো। সরকারি হস্তক্ষেপের কারণে গত জুন মাসে ফিফার নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে নেপালের ওপর। তবে দেশটার জন্য এখনো অপেক্ষায় আছে সাফ কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে ওই নিষেধাজ্ঞা উঠে গেলে সাফে খেলার সুযোগ পাবে তারা। আর তেমনটা হলে নেপালের জায়গা হবে হামজা জামালদের গ্রুপ এতে। নেপাল যুক্ত হলে লড়াইটা কিছুটা হলেও কঠিন হবে বাংলাদেশের জন্য। তাছাড়া ফেভারিট হিসেবেই গ্রুপ এ এর হয়ে ম্যাচ খেলতে নামবে লাল সবুজ। তবে গ্রুপ এতে 4 দল হলেও সেমিফাইনালে উঠবে শীর্ষে থাকা 2টি। গ্রুপ বিতে 3 দল হলেও একই হিসেব। আগামী 4 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরের ফাইনাল 17 তারিখ। এদিকে একই দিনে সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল। টানা 5মবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। তার অবশ্য প্রতিদ্বন্দ্বী ছিল না কোনো। গঠন করা হয়েছে এক্সিকিউটিভ কমিটিও। নতুন পরিচালনা পর্ষদকে এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়। কাজী সালাউদ্দিন জানান, এই গুরুদায়িত্ব সাফকে আরও উচ্চতায় নিতে আত্মবিশ্বাসী করছে তাকে।
সাব্বির মিথুন, সময় সংবাদ। 17 মাস পর জাতীয় দলে ফিরলেন রাসেল মাহমুদ জিমি। সেই সঙ্গে বাংলাদেশের হকিতে ফিরেছেন পিটার গেরহার্ট। এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় দলে কোচের দায়িত্ব নিয়েছেন এই জার্মান। এদিকে চলমান ক্যাম্প থেকে 20 খেলোয়াড় নিয়ে জার্মানিতে মাসব্যাপী কন্ডিশনিং ক্যাম্প করবেন গেরহার্ট। বাংলাদেশ দলকে ইউরোপিয়ান দলের আদলে গড়ে তুলতে চান তিনি। 17 মাস পর আবারও জাতীয় দলে ফিরল হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমি। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস সামনে রেখে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে জাতীয় হকি দলের ক্যাম্প। সেখানে দ্বিতীয় ধাপে ডাক পেয়েছেন জিমি। শুধু জিমি নয়, কোচের দায়িত্ব নিয়ে ভাসানী স্টেডিয়ামে ফিরেছেন জার্মান কোচ পিটার গেরহার্ট। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের হকি দলের কোচ ও ডিরেক্টরের কাজ করেছিলেন এই জার্মান। তবে এবার তার লক্ষ্য একটু আলাদা। বাংলাদেশ হকি দলকে ইউরোপিয়ান মানের গড়ে তুলতে চান তিনি। বিষয়টা তার কাছে অসম্ভব মনে হলেও সম্ভব করতে চেষ্টা চালিয়ে যেতে চান গেরহার্ট। ইউরোপীয় হকি খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমি আশা করি আমাদের দলটি ইউরোপীয় ধাঁচে খেলা রপ্ত করতে পারবে এবং এটি সম্ভব হলে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে গিয়ে বেশ চাপে পড়বে। 38 খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্প থেকে 20 জন নিয়ে জার্মানিতে গিয়ে মাসব্যাপী ক্যাম্প করবেন গেরহার্ট, যেখানে জার্মান চ্যাম্পিয়ন দলের সঙ্গেও ম্যাচ খেলবে আমিরুল, রকি, জিমিরা। আমাদের এই ক্যাম্পে জার্মানির শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রায় 16টির মতো ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এমনকি এর মধ্যে জার্মান চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধেও আমরা ম্যাচ খেলব। বয়সের কারণে ফেব্রুয়ারিতে আয়োজিত হওয়া AHF কাপ থেকে বাদ পড়েছিলেন রাসেল মাহমুদ জিমি। পঞ্চম এশিয়ান গেমস খেলতে যাওয়া জিমি নিজের আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্যারিয়ারের ইতি টানতে চান এই আসরেই। এবারের দল নিয়েও আত্মবিশ্বাসী তিনি। 4 বছর পর এশিয়ান গেমস আসে, তা আমি মনে করি হয়তোবা এটাই আমার লাস্ট এশিয়ান গেমস। দল যেভাবে দেখলাম আজকে আমি প্রথম শুরু করছি, ইয়াং এবং সিনিয়র সবাই মিলে এক্সপিরিয়েন্স মিলে টিমটা আমাদের পুরো টোটাল স্কোয়াডটা আছে। আর যে ইয়াং প্লেয়ারগুলো আছে তারা অনেক ভালো প্লেয়ার। দ্রুতই দল চূড়ান্ত করে জার্মানিতে ক্যাম্প শুরু করতে চান পিটার গেরহার্ট, যেখানে অন্তত 16টি প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পিছপা হলেন জিয়ান্নি ইনফান্তিনো। আঞ্চলিক কনফেডারেশনগুলোর চাপের মুখে বিশ্বকাপ বিক্রির সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন ফিফা সভাপতি। 96 দেশের বয়কট হুমকির কারণে এই সিদ্ধান্ত বাতিল করল ফিফা। ভেস্তে গেল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের 20% শেয়ার বিক্রির পরিকল্পনা। তবে এখনও নিজের সিদ্ধান্তকে ভুল মানতে নারাজ ইনফান্তিনো। আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ফুটবল বিক্রি নয়, ফুটবলের উন্নয়নের কাজ করাই ছিল তার মূল লক্ষ্য। বিশ্বকাপ নিয়ে $2000 কোটি ব্যবসার ছক কষেছিলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের স্বত্ব বিক্রি করে রাতারাতি ধনকুবের হওয়ার স্বপ্নে বুঁদ হয়েছিলেন ফিফা সভাপতি। তবে একে একে 96 দেশের বিশ্বকাপ বয়কটের হুমকির মুখে বাতিল হয়েছে বিশ্বকাপ স্বত্ব বিক্রির সিদ্ধান্ত। সদ্য সমাপ্ত বিশ্বকাপ নিয়ে নানা বিতর্কে বেশ চাপে ছিলেন ইনফ্যান্তিনো। সবশেষে বিশ্বকাপ বিক্রির আজগুবি সিদ্ধান্তে অনড় থাকলে জোর সম্ভাবনা ছিল ফিফা সভাপতির পথটাই হারানোর। সময় থাকতে নিজেকে শুধরে নিয়েছেন ইনফ্যান্তিনো। আবারও নতুন মেয়াদে সভাপতির চেয়ারে বসার তীব্র বাসনা তার। 2027 সালের নির্বাচনের আগে খুশি রাখতে চান সবাইকে। ফিফার বরাতে জানালেন, কাজ করতে চান ফুটবলের উন্নয়নে। সকল মতামত খুব মনোযোগ দিয়ে শোনার পর বুঝলাম এই প্রকল্পটি বিভাজন সৃষ্টি করেছে। সিদ্ধান্তটি সমর্থনের মাত্রা যাই হোক না কেন তার মূল স্বার্থের অনুকূলে নেই। যা শুরুতে ভেবেছিলাম কিছুই মেলেনি, তাই এই সিদ্ধান্তটি বাতিল করা হলো। নিজের পরিকল্পনা বাস্তবায়নে কম চেষ্টা করেননি ইনফ্যান্তিনো। মুখে মুখে ফুটবল বিক্রি করছি না বললেও আতাত করে অনেক দূর এগিয়েছিলেন ইনফ্যান্তিনো। কোটি ডলার অফার করেন বিভিন্ন দেশকে। প্রকল্পটি গৃহীত হলে 211টি সদস্য দেশকে 2027 সালে $2 কোটি এককালীন সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। তবে এতে বিশ্বকাপে থাকতো না আর আগের মতো জৌলুস, কারণ দি গ্রেটেস্ট শো অন আর্থ চলে যেত বেসরকারি প্রতিষ্ঠানের কবজায়। তাই এ
পরিকল্পনার বিরোধিতা করে উয়েফা, কনকাকাফ ও এএফসি। ইনফ্যান্তিনোর এ সিদ্ধান্ত ফুটবলের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে পদত্যাগ করেছিলেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, ফিফা পরিচালনার জন্য ইনফ্যান্তিনো ভুল ব্যক্তি, তবে শেষ পর্যন্ত সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলে ঐকতানের সুর ধরলেন ফিফা সভাপতি। সামনের দিনগুলোতে ফুটবল সংশ্লিষ্ট সব পক্ষকে আবার এক টেবিলে আনাই আমার মূল লক্ষ্য। সবার যৌথ স্বার্থ রক্ষা করে এবং বিশেষ করে যাদের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন সেই দেশগুলোতে ফুটবলের উন্নয়ন সাধন করে আমরা এগিয়ে যাব। লক্ষ্য থাকবে সর্বত্র ফুটবলের প্রসার অব্যাহত রাখা। বিতর্ক শেষে বিশ্বকাপের পুরোটাই থাকছে ফিফার আওতায়, তবে এত জল ঘোলা করায় ইনফ্যান্তিনো ফিফার চেয়ারে থাকছেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। একটা ভুল সিদ্ধান্ত আর তাতেই নড়ে গেল ফিফা সভাপতির চেয়ার। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির সিদ্ধান্ত বাতিল করেও উয়েফার মন গলাতে পারেনি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে প্রকাশ্যে অনাস্থা জানিয়েছে উয়েফা। ফুটবল বিশ্বের অনেক সদস্য দেশও তার উপর আস্থা হারিয়েছে বলে দাবি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির। একটা ভুল সিদ্ধান্ত আর তাতেই বড্ড চাপে জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ সহ ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠন এবং সেই প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল ইনফান্তিনোর, কিন্তু শুরু থেকেই এর বিরোধিতা করে উয়েফা। পরবর্তীতে কনকাকাফ ও এএফসি অনাস্থা আনে ফিফার এই প্রস্তাবে। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। পরিকল্পনা বাতিলের পরে বিস্ফোরক বিবৃতি দেয় উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জিয়ান্নি ইনফান্তিনো বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বর্তমান ফিফার নেতৃত্বের ওপর আর কোনো আস্থা নেই বলে জানিয়েছে উয়েফা। শুধু উয়েফাই নয়, ফুটবল বিশ্বের আরও অনেক সদস্য দেশও ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বাস হারিয়েছেন বলে দাবি ইউরোপিয়ান ফুটবল সংস্থার। তাদের অভিযোগ, পুরো প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ, গোপনীয় এবং ফুটবলের স্বার্থের বদলে অন্য উদ্দেশ্য পূরণের চেষ্টা। 10 বছর আগে ফিফা সভাপতির দায়িত্ব নেয়ার সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনফান্তিনো সেটাও স্মরণ করিয়ে দিয়েছে উয়েফা। সংস্থাটির দাবি, ফিফার রিজার্ভে $5 বিলিয়ন বেশি অর্থ থাকা সত্ত্বেও সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সেই অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি, বরং বেসরকারি বিনিয়োগ এনে ফুটবলের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। উয়েফা বলছে, শুধু পরিকল্পনা বাতিল করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কিভাবে এমন প্রস্তাব এলো, কারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং কেন এমন পরিস্থিতি তৈরি হলো তার পূর্ণ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তারা আরও বলছে, একটি বিতর্কিত সিদ্ধান্ত শেষ পর্যন্ত থামানোই পুরো ফুটবলের জয় হলেও ফিফার প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব পরিবর্তনের দাবিতে অনড় উয়েফা। তামিম হোসেন, সময় সংবাদ। ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদের কড়া বার্তা, চুক্তি নবায়ন না করলে ব্রাজিলিয়ান পোস্টার বয়কে বিক্রি করে দিতে চায় লস ব্লাঙ্কোস। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের সামনে সুযোগ প্রশস্ত হচ্ছে। এদিকে গণমাধ্যমের দাবি, ভিনিসিয়াসের সঙ্গে ব্যক্তিগত চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছে গেছে গানাররা। রিয়াল মাদ্রিদের জার্সিতে 8 বছর ধরে মাঠ মাতাচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। রোনালদোর রেখে যাওয়া 7 নম্বর জার্সি 2023 সালে গায়ে জড়িয়ে নিজেকে পরিণত করেছেন ভিনি। সঙ্গে ক্লাবের আস্থার নাম হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান। এবার তার উপরেই এক প্রকার বিরক্তির ছাপ লস ব্লাঙ্কোসদের। ESPN জানিয়েছে, ভিনিসিয়াস চুক্তি নবায়ন না করলে ক্লাব তাকে ছেড়ে দিতে রাজি। রিয়াল মাদ্রিদের সঙ্গে 2027 সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি রয়েছে ভিনির। তার সঙ্গে চুক্তি নবায়নের জন্য ক্লাবের পক্ষ থেকে বারবার প্রস্তাব দিলেও ব্রাজিলিয়ানের কাছ থেকে সেটার উত্তর নেই। মূলত দুই পক্ষের মধ্যে চুক্তি না হওয়ার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাইনিং বোনাস। বেতন নিয়ে তেমন কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো। ভিনির বর্তমান বেতন বোনাস মিলিয়ে বার্ষিক আয় প্রায় 1,85,00,000 ইউরো। রিয়ালের সর্বোচ্চ বেতন কাঠামো 2 কোটি ইউরো। বেতনের সামান্য এই ফারাক নিয়ে চিন্তিত নয় ভিনি। দুই পক্ষের মাঝে মূল ঝামেলাটা 5 বছরের চুক্তির মোট টাকার পরিমাণ নিয়ে।
মাদ্রিদের মতে ফ্রি ট্রান্সফারে দলে আসা খেলোয়াড়দের থেকে সাইনিং বোনাস কম হওয়া উচিত চুক্তি নবায়ন করা ফুটবলারদের। যেমন কিলিয়ান এমবাপ্পের থেকে ভিনির সাইনিং বোনাস কম হতে হবে, কিন্তু এমবাপ্পের থেকে বেশি টাকা চায় ব্রাজিলিয়ান তারকা। এই বিরোধে রিয়ালেরও কড়া বার্তা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে ভিনির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে রিয়াল, তাদের সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত। নতুন করে আর আলোচনায় বসবে না ক্লাবটি। ভিনি রাজি হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে, আর না হলে চলতি দল বদলে ক্লাব ছাড়তে তাকে সাহায্য করবে রিয়াল। এই বার্তার পর যেন আর্সেনালের সামনে সুযোগ আরও প্রশস্ত হয়েছে, কারণ ভিনিকে দলে ফেরানোর দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব গানাররা। হ্যান্ড অব আর্সেনাল দাবি করছে এরই মধ্যে ভিনিসিয়াসের সঙ্গে ব্যক্তিগত চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। ভিনিকে পেতে এখন শুধুই রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসা বাকি গানারদের। জিহাদুল হাসান, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপের পর ছুটি কাটে ইন্টার মায়ামির অনুশীলনে মেসি, ডেপল। ক্লাবের সঙ্গে লিওর নতুন চুক্তি নিয়ে উদ্বেগ। ভার্জিনিয়ার জন্য বদলে গেল ক্লাব ফুটবলের নিয়ম। চিলির পেশাদার ফুটবল লিগে জার্সিতে ডাকনাম ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও সেটা প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন সংকটে চিলির ক্লাব কোলো কোলো দলটির সঙ্গে এখনও যোগ দেয়নি ভার্জিনিয়া। গুঞ্জন আছে মরক্কোর ক্লাব বারকুনের হয়ে খেলতে আলোচনা করছেন তিনি। বিশ্বকাপের পর হঠাৎ অস্তিত্ব সংকটে ছিলেন ভার্জিনিয়া। যে নামে বিশ্ব মাতালেন সে নামটাই ব্যবহারে নিষেধাজ্ঞা। ডাকনাম ভার্জিনিয়া, আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। চিলির ক্লাব ফুটবলের নিষেধ ছিল জার্সিতে ডাকনাম ব্যবহার। তবে ভার্জিনিয়ার যে খাঁটি রত্ন তা ভালো করেই জানে দেশটি। তার জন্যই বছরকে বছর চলা ক্লাব ফুটবলের নিয়মই বদলে ফেলেছে চিলির প্রিমেরা ডিভিশন ফুটবল লিগ। নিয়ম শিথিল করে জার্সিতে ডাকনাম ভার্জিনিয়া ব্যবহারের অনুমোদন দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গ্লাভস হাতে গোল পোস্টের নিচে ফিরতে আর কোনো বাধাই রইল না কেপ ভার্দে সুপারস্টারের। তবে শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না ভার্জিনিয়ার। গণমাধ্যমের দাবি কোলো কোলোর সাথে এখনও আনুষ্ঠানিক চুক্তিতে সই হয়নি তার। মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও ভিসা জটিলতায় ক্লাবের সাথে যোগ দিতে পারেনি ভার্জিনিয়া। দ্বিতীয় দফায় ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্ধারিত ফ্লাইটে ওঠেননি তিনি। এতে ভার্জিনিয়াকে পাওয়া নিয়ে সন্দেহের দানা বাঁধে ক্লাব কর্তৃপক্ষের। তবে ইতিবাচক চিন্তা করছেন ক্লাবটির পরিচালক হেইমে পিজারো এবং কোচ ফার্নান্দো ওর্তিজ। তাদের আশা বিশ্বকাপ ক্লান্তি শেষ হলেই দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ গোলরক্ষক। এদিকে জোর গুঞ্জন কোলো কোলোর সাথে চূড়ান্ত চুক্তিতে সই না হওয়ায় মত বদলাতে পারেন ভার্জিনিয়া। আলোচনা করছেন মরক্কোর ক্লাব বারকানের সঙ্গে। দলটির দায়িত্বে থাকা কেপ ভার্দের কোচ বুবিস্তা তাকে ডাগ আউটে ফেরাতে বেশ আগ্রহী। তাই এখন অনেকটা অনিশ্চিত ভার্জিনিয়ার ক্লাব ফুটবলের ভবিষ্যৎ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপ ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি, ডিপল। তবে কবে নাগাদ তারা মাঠে নামবেন সেটা এখনও অনিশ্চিত। 20 জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর 10 দিন ছুটিতে ছিলেন মেসি। বাবার অসুস্থতার কারণে রোজারিওতে যান তিনি। সেখানে ছুটি কাটিয়ে আবারও মায়ামিতে ফিরেছেন লিও। মেসি, ডিপলরা পুরো দমে অনুশীলন করেছেন। রোববার ভোর 5:30টায় MLS-এ কলম্বাসে ক্রুয়েসের বিপক্ষে মাঠে নামবেন ইন্টার মায়ামি। তবে এই ম্যাচে মেসি খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চিত, কারণ মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়েরমো উসু বলেছেন মাঠে ফেরা নিয়ে মেসির সঙ্গে তিনি আলোচনা করবেন। তারপরেই সিদ্ধান্ত আসবে কবে থেকে আবারও ফুল রিদমে দেখা যাবে মেসিকে। এদিকে ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। নতুন চুক্তি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আর্জেন্টাইন মহাতারকার ক্লাবে থাকবেন কিনা, বিদায় বলবেন সেই প্রশ্নের উদ্বেগ বাড়ছে শুধু ইন্টার মায়ামি নয়, যুক্তরাষ্ট্র ও কানাডার শীর্ষ পেশাদার ফুটবল লিগ মেজর লিগ সকারে। 2023 সালের জুলাই ইউরোপীয় ফুটবলের আলো ঝলমলে মঞ্চ ছেড়ে লিওনেল মেসি পা রাখেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সেই এক সিদ্ধান্তই যেন বদলে দেয় পুরো MLS-এর গল্প। মাঠে সাফল্য আসে, গ্যালারিতে বাড়ে দর্শকের ঢল, টিকিটের দাম ছোঁয় রেকর্ড, বিশ্বজুড়ে বাড়তে থাকে লিগটির পরিচিতি। 3
বছর পর এসে সেই গল্পে দেখা দিয়েছে নতুন মোড়। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে, কিন্তু নতুন চুক্তি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। ফলে সবচেয়ে বড় প্রশ্ন, 2026 মৌসুমের পরও কি গোলাপি জার্সিতেই দেখা যাবে বিশ্বকাপ জয়ী এই মহাতারকাকে? বাংলায় একটি প্রবাদ আছে, গাছের ফলেই গাছের পরিচয়। গত 3 বছরে MLS এর সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছেন লিওনেল মেসি, তাই তাকে ধরে রাখাই এখন লিগটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেসির আগমনের পর শুধু ইন্টার মায়ামি নয়, বদলে গেছে পুরো লিগের অর্থনৈতিক চিত্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্প্রচার সত্যের আগ্রহ বেড়েছে, স্পন্সর এসেছে নতুন করে, অনেক ম্যাচের টিকিট কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়েছে। এমনকি প্রতিপক্ষের মাঠেও শুধু মেসিকে দেখতেই দর্শকে ভরে গেছে গ্যালারি। ফলে একজন ফুটবলারের চেয়েও বড় একটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন 8 বারের ব্যালন ডিওর জয়ী এই তারকা। MLS এর কমিশনার ডন গার্বার আগেও একাধিকবার বলেছেন মেসির উপস্থিতি যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য ঐতিহাসিক সুযোগ, আর তাই ইন্টার মায়ামির সঙ্গে তার নতুন চুক্তির অপেক্ষায় রয়েছে পুরো লিগ। 2023 সালে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তার নেতৃত্বে ক্লাব ইতিহাসের প্রথম বড় শিরোপা লিগ কাপ জেতে, পরে জেতে সাপোর্টার্স শিল্ডও। মেসির আগমনের পর MLS এর বৈশ্বিক জনপ্রিয়তা ও বাণিজ্যিক মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে তার চুক্তির মেয়াদ 2026 মৌসুম পর্যন্ত। তবে নতুন চুক্তি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিশ্বকাপ পরবর্তী সময়ে তার ক্লাব ভবিষ্যৎ নিয়েই এখন চলছে সবচেয়ে বেশি আলোচনা। একজন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে এমন উদ্বেগ খুব কমই দেখা যায়, কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে সমীকরণটা ভিন্ন, কারণ তার সিদ্ধান্ত শুধু ইন্টার মায়ামির নয়, বদলে দিতে পারে পুরো MLS এর আগামী দিনের পথ চলাও। নূরে জান্নাত, সময় সংবাদ। ধীরে ধীরে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবলারদের। দুনিয়া জুড়ে সমালোচনার পর এবার নিজেদের প্রেসিডেন্টের কাছ থেকে তিরস্কার শুনলেন মেসি। মার্টিনেজরা মাঠে ব্যানার উঁচিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করায় ফুটবলারদের সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। জাতীয় দলের এমন রাজনৈতিক উদ্দীপনাকে অনুচিত ব্যাখ্যা করে সাফ জানিয়েছেন ফুটবলের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না। ফিফার আগেই যেন শাস্তি ঘোষণা হয়ে গেল আর্জেন্টাইন ফুটবল টিমের জন্য। এতদিন চারদিক থেকে সমালোচনার ঢেউ উঠলেও নিজের দেশের মানুষের কাছে হিরো ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ইংল্যান্ড ম্যাচের পর মালভিনাস সংক্রান্ত ব্যানার উঁচিয়ে তারা ফিফার আইন ভাঙলেও ঠাঁই পেয়েছিলেন আকাশী নীল সমর্থকদের হৃদয়ে। কিন্তু সে সুখ সম্ভবত তাদের টিকছে না। ফিফার তদন্তের মধ্যেই মেসি মার্টিনেজদের তিরস্কারে ভাসালেন খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট। মাঠে ফকল্যান্ড আর্জেন্টিনার সংবলিত ব্যানার উঁচিয়ে উদযাপনে ক্ষুব্ধ বুয়েন্স আইরেসের প্রেসিডেন্সিয়াল প্যালেস। মেসিদের এই কাণ্ডকে চরম অসংলগ্ন বলে সরাসরি জাতীয় দলকে বিদ্ধ করেছেন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলাই। তেল আর জল যেমন একসঙ্গে মেশানো যায় না, তেমনি ফুটবলের সঙ্গে রাজনীতি মেশানোও অনুচিত। ফুটবল স্রেফ একটা খেলা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনারই। তবে সেই সার্বভৌমত্ব ফিরবে কূটনৈতিক পথে, ফুটবল মাঠে নয়। তারা বোকার মতো কাজ করেছে। এভাবে ম্যাচের মধ্যে ওই ব্যানার তুলে ধরা কোনোভাবেই ঠিক হয়নি। ম্যারাডোনার কোনো গোল আমাদের কাছে ফকল্যান্ডকে ফিরিয়ে দিতে পারেনি। ফুটবলারদের এই ইস্যুতে জড়ানো উচিত হয়নি। খেলোয়াড়দের কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই জানিয়ে মিলেই টেনে আনেন 1986 বিশ্বকাপের প্রসঙ্গ। স্মরণ করিয়ে দেন দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক 2 গোলও ফকল্যান্ডকে আর্জেন্টিনার হাতে ফিরিয়ে দিতে পারেনি। মাঠের খেলা আর ভূ রাজনীতি যে এক নয়, নিজের বক্তব্যে তা স্পষ্ট করেছেন তিনি। দেশটির সরকারের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে মিলেই দাবি করেন জাতিসংঘের মাধ্যমে যুক্তরাজ্যকে আলোচনার টেবিলে বসাতে সরকার অনেকটাই এগিয়ে গেছে। বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু করেছেন তারা। শুধু আর্জেন্টিনা নয়, যুক্তরাষ্ট্র, চীন এবং যুক্তরাজ্যের একটা মহলও তাদের প্রতি সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছেন তিনি। মাঠের খেলাকে অন্য কিছুর সঙ্গে গুলিয়ে না ফেলে খেলোয়াড়দের ফুটবলে মন দেওয়ার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাশিয়া বিশ্বকাপ জয়ের ট্রফি বিক্রি করে দিলেন ফ্রান্স ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি। ক্যাবিনেটে জায়গা না হওয়ায় শিরোপা বিক্রি করেছেন বলে জানান তিনি। বিশ্বকাপ রেপ্লিকাটি বিক্রি করে মেন্ডি নিলাম থেকে আয় করেছেন $62,000।
একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ ট্রফির গায়ে চুমু আঁকা। অনেকেই বারবার চেষ্টা করেও স্পর্শ করতে পারেন না স্বর্ণালী ট্রফিটি। যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সারা জীবনের অমূল্য সম্পদ বিশ্বকাপ ট্রফি। অথচ বিশ্বকাপ জয়ের রেপ্লিকা ট্রফি নিলামে তুলে আলোচনায় ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। 2018 সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। বিশ্বকাপ জয়ের পর লেস ব্লুদের হাতে শিরোপা তুলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন দলের সকল সদস্যের হাতে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা একটি করে বিশ্বকাপের অফিসিয়াল রেপ্লিকা ট্রফি তুলে দেয়। এই শিরোপা বিক্রি করতে মেন্দি নিলামে তোলেন আমেরিকান কোম্পানি গোল্ডিনের গ্লোবাল ফুটবল অকশন পার্ট 2-তে। নিলামের মাধ্যমে প্রায় $৬২,০০০ রেপ্লিকা ট্রফিটি বিক্রি করেন তিনি। মেন্দি শুধু এই ট্রফি বিক্রি করেই ক্ষান্ত হননি। বিশ্বকাপ জয়ের পর সতীর্থ পল পগবার হাত থেকে উপহার পাওয়া একটি আংটিও বিক্রি করেছেন এই ডিফেন্ডার। এই খবরটি অবশ্য গোপন রাখেননি মেন্দি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে ফরাসি ডিফেন্ডার বলেন, জায়গার অভাবেই নিলামে তুলেছেন বিশ্বকাপ। এটা কি আমার ট্রফি নাকি আপনাদের? যাই হোক, এটা আমার জিনিস, এটা আমার ট্রফি। আমি যা চাই তাই করতে পারি। তাছাড়া এটা আমার ক্যাবিনেটে অনেক জায়গা নিচ্ছিল। মেন্দির ট্রফি বিক্রি নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ, তবুও সেদিকে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি জানান তার কাছে বিক্রির জন্য আরও ট্রফি আছে। বিশ্বকাপ জয়ের পর ছন্দ ধরে রাখতে পারেননি বেঞ্জামিন মেন্দি। 2019 সালের পর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি তিনি। এরপর 2021 সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 বছর কারাগারে আটকে থাকেন এই 32 বছর বয়সী ফুটবলার। বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোপন সেজিনিসের হয়ে খেলছেন বেঞ্জামিন মেন্দি। 2027 সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তার। জিহাদ আল হাসান, সময় সংবাদ। প্রেম, সন্তান, সংসার সবই আছে, শুধু হয়নি বিয়েটাই। অনেকবারই গুঞ্জন উঠেছে বিয়ের, তবে তা সীমাবদ্ধ ছিল আলোচনায়। বাস্তবে তার প্রতিফলন ঘটতে দেখা যায়নি। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক। নেপথ্যে একটি বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায়, যা ভাইরাল রোনালদো জর্জিনার বিয়ের কার্ড হিসেবে। এর আগেও বহুবার খবরের শিরোনাম হয়েছে রোনালদো জর্জিনা। বহু বছরের প্রেম তাদের, ঘর আলো করে এসেছে 5 সন্তান, সেরেছেন বাগদান। বিয়ের গুঞ্জন একাধিকবার সামনে এলেও তাতে সিলমোহর দেননি এই তারকা জুটি। এবার সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভেসে বেড়াচ্ছে এক বিয়ের কার্ড। কথিত এই কার্ডকে রোনালদো ও জর্জিনার বিয়ের কার্ড বলে দাবি করছে অনেকেই, কিন্তু বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। একই কার্ড কিন্তু সময় ভিন্ন, আর তাতেই শুরু হয় নতুন আলোচনা। সত্যিই কি এবার বিয়ের পিঁড়িতে বসছে তারা, নাকি আরও একবার গুঞ্জন হয়েই থেকে যাবে বিয়ের এই খবরটি? বিয়ের কার্ডে দেখা যায় সময়ের গরমিল থাকলেও ভেন্যুর নাম একই আছে। পর্তুগালের সিন্থ্রার এক ঐতিহাসিক প্রাসাদের উল্লেখ আছে তাতে। রোনালদো জর্জিনা এখানেই তাদের বহু প্রতীক্ষিত ব্যক্তিগত জীবনের স্মরণীয় মুহূর্তটি উদযাপন করবেন বলে খবর চাওয়ার হয়েছে। তবে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেলেও মুখে কুলু পেটেছেন রোনালদো জর্জিনা। তারকা জুটিদের বিয়ের খবর থেকে শুরু করে খাবারের মেনু কার্ড ভাইরাল নতুন কিছু নয়। অনেক সময় ভক্তরা অতি উৎসাহী হয়ে পছন্দের তারকাকে নিয়ে এই ধরনের খবর তৈরি করে থাকে। রোনালদোর ক্ষেত্রে কি তাই ঘটেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেই প্রশ্নও এখন সবার মনে। রহস্যের অবসান ঘটিয়ে সত্যিই কি এবার বিয়ের পাঠ চুকিয়ে ফেলতে যাচ্ছেন এই জুটি, নাকি ভক্ত অনুরাগীদের অপেক্ষা আরও বাড়বে তা জানা যাবে সঠিক সময়েই। কথায় আছে, অপেক্ষার ফল নাকি মিষ্টিই হয়। নূরে জান্নাত, সময় সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল সদর উপজেলা। এই ম্যাচ উপভোগে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় স্টেডিয়ামটির গ্যালারি সংস্কারের আশ্বাস দেন তিনি। টাঙ্গাইল প্রতিনিধি কাদের তালুকদারের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। খেলার মাঠ বা স্টেডিয়ামের গ্যালারি, কোথাও নেই তিল ধারণের ঠাঁই। কানায় কানায় পরিপূর্ণ পুরো স্টেডিয়াম। টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিত অর্ধলক্ষাধিক দর্শক।
নিয়ম বহির্ভূত হলেও এই ম্যাচে খেলতে দেখা গেছে শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা ও সৌরভ দেওয়ান সহ জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে। তাদের নৈপুণ্যে 58 মিনিটে লিড নেয় টাঙ্গাইল সদর। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা। জেলা প্রশাসকের সহযোগিতার কারণে এত সুন্দর একটা আয়োজন, আমার জীবনের প্রথম আমি এখানে দেখলাম যে এত দর্শক। এই মাঠে আমরা কখনো কোনোদিন এত দর্শক দেখি নাই। যে পরিমাণে দর্শক আসছে আর যে পরিমাণে খেলাটা আমরা উপভোগ করছি, আমাদের সামর্থ্য নাই কি আমরা বিশ্বকাপের মঞ্চে গিয়ে আমরা খেলা দেখার, বাট সেই ফিল্ডটা আমরা এই মাঠে পাইছি। আমার আত্মা ভরার হৃদয় খুব ভালো লাগছে। আমি সর্বপ্রথম মাঠে যতগুলা খেলা এই মাঠে হবো আমি আসবো ইনশাল্লাহ। 2004 সালের পরে যেরকম উন্মাদনা ছিল এই টাঙ্গাইল জেলায়, আজকে সেই রেকর্ড ভেঙে ফেলছে এই দর্শক, মানে অসাধারণ। এত ফিল করছি সবাইকে নিয়ে, আমার ভিতরে এত একটা আনন্দ ছিল, কাউকে বোঝানোর ভাষা নেই। ত্যাগ পরিশ্রম সবই ছিল এই টুর্নামেন্ট ঘিরে। ফার্স্ট ম্যাচ থেকে আজকে চ্যাম্পিয়ন অবধি রাস্তাটা অনেক কঠিন ছিল এবং ধৈর্য পরিশ্রম সবকিছু মিলে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল আমাদের টিমমেট সবাই ভালো ছিল এবং কি আমাদের এখনো পর্যন্ত আমরা কোনো গোল হজম করি নাই। আমাদের আলহামদুলিল্লাহ এটা আমরা ধরে রাখতে পারছি। এই ম্যাচ দেখতে দর্শকের সরব উপস্থিতি থাকলেও গ্যালারির বেহাল দশায় বিড়ম্বনার শিকার হন তারা। ম্যাচ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশ্বাস দেন দ্রুতই তা সংস্কারের। এছাড়া স্টেডিয়াম সংলগ্ন পুকুরকে সুইমিং পুলে রূপান্তরের ঘোষণাও দেন তিনি। যেখানে যেখানে স্টেডিয়ামগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা, সংস্কার করার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের ইতিমধ্যে আমরা প্রকল্প হাতে নিয়েছি। আমরা প্রত্যেকটি স্টেডিয়ামকে আমরা নতুনভাবে সংস্কার করে একটি আধুনিক রূপ আমরা দিতে চাই। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাসব্যাপী এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল 12টি উপজেলা। সময় সংবাদ, টাঙ্গাইল। নবম জাতীয় খো-খো চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে আনসার 27-18 পয়েন্টে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার দল 6-5 পয়েন্টে নীলফামারীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে খো-খো ফেডারেশনের সভাপতি AHM জিয়াউল হকের সভাপতিত্বে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন ফেডারেশনের সহসভাপতি ও গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালক SM সারোয়ার আলম। এ সময় সৈয়দ বদরুল আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মুক্তাদির বেলাল সহ সভাপতি ফজলুর রহমান বাবুল ও মতিউর রহমান বাবুল উপস্থিত ছিলেন। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের 34টি জেলা ও 2টি সার্ভিসেস দল অংশ নেয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডারউইন টেস্টের দল নিয়ে বিসিবির নাটকীয় সিদ্ধান্ত, আচমকাই দলে ডাক পেলেন লিটন দাস। কাল যাবেন অস্ট্রেলিয়া, রিহ্যাবের বাকি অংশ হবে সেখানে। আসন্ন সাফে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। এবং আবারও জাতীয় হকি দলের দায়িত্বে পিটার গিরহার্ড। এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্য 1.5 বছর পর লাল সবুজে স্কোয়াডে ফিরলেন জিমি। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোর। ধন্যবাদ শিমুল। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।